সাংবাদিকতা করতে গিয়ে আলাপ হলো ঋত্বিক ঘটকের ছেলে শ্রীমান বিদ্যমান ঘটকের সঙ্গে। আমি ওনার ওপর লিখলাম এবং বললাম আপনার সঙ্গে কাজ করতে। মতিনন্দী নাম শুনেছ? মতিনন্দীর মতো সাংবাদিক যিনি উপন্যাস লেখেন এবং অজয় বসুর মতো কমেন্ট্রিকার। ঘটনাচক্রে সবই আমার হয়েছিল, কিন্তু আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। আজকে যিনি বিরোধী নেতা সেই শুভেন্দু অধিকারীর বাড়িতে এক রাত তুলেছিলাম। কথা ছিল যে শুভেন্দু প্রডিউসার জোগাড় করবো, আমি ছবি করি। ভাগ্যিস আমার কাছে মোবাইল ছিল না, থাকলে শুভেন্দু সেদিনই পাগল করে দিত। সঞ্জয় ভট্টাচার্য প্রখ্যাত গায়ক, তার উপরে ডকুমেন্টারি করেন শুভেন্দু রায় বলে একজন, আমি ছিলাম সহকারী। রামজি ফিল্ম সিরিজে দুম করে আমাকে ডাকবে এবং জয়েন করবো আমি, এটা আমার স্বপ্নের অতীত ছিল। আর অদ্ভুত না, রূপকথার মানে দিক বদল হয়ে গেল। আমার কিছু করার নেই, মানে সেই চাইল্ড অফ ডেস্টিনির মতো। নমস্কার, আজকে আমাদের আড্ডায় রয়েছেন একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র গবেষক শ্রী প্রসেনজিৎ মজুমদার। আজকে ওনার থেকে আমরা চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু জানব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর ওপর আমরা নজরদারি করব ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে। তাছাড়াও তো থাকছে ওনার লেখা নিয়ে কথা, ওনার সাংবাদিকতা জীবন নিয়ে কথা। চলুন আজকে শুরু করা যাক আজকের পর্ব। আমি জিজ্ঞাসা করবো, আপনার কর্মজীবন যে শুরু হলো, প্রথমে আপনি তো আমরা যেটা জানি যে আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে ছিলেন, তো ওখানেই কি শুরু নাকি তার আগেও কিছু ছিল? প্রথম কথা, ক্রীড়া সাংবাদিক হওয়ার ইচ্ছে আমার ছিল। আমি হতে চেয়েছিলাম এমন একজন লোক, ধরো মতিনন্দী নাম শুনেছ? মতিনন্দীর মতো সাংবাদিক যিনি উপন্যাস লেখেন এবং অজয় বসুর মতো কমেন্ট্রিকার। ঘটনাচক্রে সবই আমার হয়েছিল, কিন্তু আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। কিন্তু সেই সঙ্গে সাংবাদিকতাটা করি এবং সিনেমার সাংবাদিকতা। ধরো 90 সালের জানুয়ারি মাসে কলকাতায় হয়েছিল চলচ্চিত্র উৎসব, ফিল্ম ফেস্টিভ্যাল। আমি সেখানে কভার করেছিলাম। তখন আমার বয়স 21-22 এরকম। তারও আগে আজকাল কাগজ আছে, তৎকালীন সম্পাদক অশোক দাশগুপ্তকে গিয়ে বলেছিলাম আমি আপনার কাগজে চাকরি করতে চাই। উনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন আপনি কী করেন? আপনি ইংরেজি অনার্স, বাংলা লিখতে পারেন? যে পারি। ঠিক আছে, আপনি অমুক দিন আসুন, তমুকের কাছে যান। শেষ পর্যন্ত আমি আজকালে ক্রীড়া সাংবাদিক শুরু করি, কিন্তু অন্যান্য কাগজে লিখি। লিখতে লিখতে তারপরে পাশাপাশি আমি সিনেমা নিয়ে বিভিন্ন কোর্স করি, পড়াশোনা করি এবং ডকুমেন্টারি পরিচালক হিসেবে কাজ করি 1992 সালে। ধনঞ্জয় ভট্টাচার্য প্রখ্যাত গায়ক, তার উপরে ডকুমেন্টারি করেন শুভেন্দু রায় বলে একজন, আমি ছিলাম সহকারী পরিচালক। ইত্যাদি এই ডকুমেন্টারি। তারপর ডক্টর তমাল দাশগুপ্তের ছবি, একটার নাম হচ্ছে স্টোরি অফ পথের পাঁচালী, আর একটা হচ্ছে দোজ কফি হাউস ডেজ, যেখানে কমেন্ট্রি করেছিলেন গৌতম ঘোষ। সেইবার গৌতম দা আমাদের সঙ্গে কাজ করেছিলেন, মানে উল্টোটা নয়, কিন্তু আমরা করিনি, উনি করেছিলেন আমাদের সঙ্গে। ক্যামেরা করেছিল সুদীপ চট্টোপাধ্যায়। তিনি সুদীপ চট্টোপাধ্যায় পরবর্তীকালে ধুমটু, বাজিরাও মস্তানি, চাক দিন্ডিয়ার ক্যামেরাম্যান। ওনার প্রাক্তন ছাত্র সুদীপ আমার কন্টেম্পোরারি ইয়ারমেট ছিল। এডিট যিনি করেছিলেন তিনিও বিখ্যাত। এই ডকুমেন্টারি করতে করতে, খবর কাগজে লিখতে লিখতে একদিন আলাপ হলো, সাংবাদিকতা করতে গিয়ে আলাপ হলো ঋত্বিক ঘটকের ছেলে শ্রীমান বিদ্যমান ঘটকের সঙ্গে। আমি ওনার ওপর লিখলাম এবং বললাম আপনার সঙ্গে কাজ করতে চাই। উনি বললেন, প্রথমে ডিসকারেজ করলেন, তারপরে যোগাযোগ নেই। তারপর আমার মা বললো তুই কারোর সঙ্গে যোগাযোগ রাখিস না। করলাম ওনাকে ল্যান্ডলাইন থেকে। তখন আমাদের ল্যান্ডলাইন হয়নি, আমার বোধহয় কাকার ঘর থেকে। তখন তো মোবাইল ছিল না, যেরকম করলেই ঋতুমান আমার ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ হ্যাঁ চলে এসো, তোমার কথাই ভাবছিলাম, তো তোমার ফোন নাম্বারটাই পাচ্ছিলাম না। চলে গেলাম ওনার বাড়িতে এবং সেই দিনই ওনার সঙ্গে চলে গেলাম শান্তিনিকেতনে, ওনার জামা কাপড় পরেই আর কি। বাড়িতে বলে দাও তুমি ফিরছো না, আমার সঙ্গে শান্তিনিকেতনে যাচ্ছ রেকি করতে। সেই ডকুমেন্টারি আমি ছিলাম সহকারী পরিচালক। সেই ডকুমেন্টারি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি করে এবং কেজি সুব্রামানিয়ান নামে বিখ্যাত শিল্পীর উপরে। এবং সেই ডকুমেন্টারি
পরবর্তীকালে বেস্ট ডকুমেন্টারি হয় বুজাং চলচ্চিত্র উৎসব, এবং তখন আমি প্রতিদিন কাগজে চাকরি পেয়ে গেছি। মানে প্রেস কনফারেন্সটা ডেকেছিলাম আমি কলকাতা শহরে আর কি, এবং তার আগে ধরো ক্যালকাটা অবজারভার ইংরেজি কাগজ, ইংরেজি কাগজ ছিল, সেখানে ফিল্ম রিভিউয়ার হিসেবে কাজ করা, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটিতে মাস কম পড়া। তখন আমার লক্ষ্য ছিল এমএটা করতে হবে, এমএটা তখন আমার হয়নি। তো প্রতিদিনই জয়েন করি, এবং জয়েন করে তারপরে আমি আরেকটা ফিল্ম অ্যাপ্লিকেশন কোর্স করি কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং জার্নালিজম এমএ করি অ্যাজ ওয়ার্কিং জার্নালিস্ট। তো তখনও কিন্তু ফিল্মের এইভাবে আসবো ভাবিনি, ডকুমেন্টারি করছি, ডকুমেন্টারির সঙ্গে তো সাংবাদিকতা রিলেশন আছে, সিরিয়াল রিলেশন নেই কিন্তু, কেমন করেও ছিলাম। ধরো একদিন দুদিন কাজ আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্জুন চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারে ডেকে নিয়ে 99 সালে আমি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ ইকোনমিক টাইমসে ফিল্ম রিভিউয়ার হিসেবে জয়েন করি, এবং 52টা লেখা ওরা আমার ছাপে। শেষ লেখাটা যখন বের হয় তখন আমি হায়দ্রাবাদে জয়েন করে গেছি, মানে ইটিভি বাংলা। আমি শুধু নিউজ এডিটরকে বলেছিলাম আপনি আমার লেখাটা এই শুক্রবারই বার করে দিন, শুক্রবার কারণ শনিবার ভোরবেলায় না, শুক্রবার ভোরবেলায় আমি স্টেশন মানে ট্রেনে উঠে যাব। উনি বললেন করে দিয়েছি মাঝরাত্রে, কারণ এটা ফলো আপ করতে পারবো না। ভোরবেলা ফলকনামা এক্সপ্রেস, এটা ছিল 7ই মে, শুক্রবারই ছিল। হাওড়া বুক দূর করছে, হাওড়া পাবো তো কাগজটা, যদি না পাই কী হবে। গেলাম, বেরিয়েছি, কাগজটা নিয়ে চলে গেলাম হায়দ্রাবাদে, নতুন জীবন শুরু হলো। তার মানে সাংবাদিকতা পড়া এবং করা ফলিত ইত্যাদি, সেইখান থেকে নিজের অলক্ষ্যেই আমার জায়গাটা যাত্রাপথ একটা উল্লেখযোগ্য দিকবদল হয়ে চলে গেল চিত্রনাট্য বিভাগে। পাশাপাশি এটা বলে রাখা দরকার, তখন আমি সর্বভারতীয় সাংবাদিক সংস্থার কলকাতা শাখার মেম্বার। 7 বার বায়োডাটা দিয়েছিলাম ইটিভি নিউজে, হারিয়ে যায় 3 বার, 4 বার ইন্টারভিউ হয়, কিন্তু আমি চাকরিটা পাইনি। ওদের দাবি পেয়ে যখন ছিলাম তখন আমার খোঁজ করতে গিয়ে দেখে আমি চিত্রনাট্য বিভাগে জয়েন করি। চিত্রনাট্য বিভাগের অদ্ভুত হলো, আমি বিজ্ঞাপন মিস করেছিলাম। আমাকে জুনিয়র এক ছেলে বললো, দাদা এটা দিয়েছে, পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলাম, যাবে কি যাবে না ঠিক। এটা বিশ্বাস করো, এটা মানে এত রঙ্গারেড্ডি ডিস্ট্রিক্ট হয়তো যাওয়ার কথা ছিল না। আমার এক বন্ধু কুরিয়ারের বিজনেস, সে তখন বললো আমাকে দাও, আমি দেখে নিচ্ছি। ওরা তো গেছিলো নিশ্চয়ই। তারপর আমার ডাকলো, ইন্টারভিউ লিখিত হলো, ওরা ডাকে না। এবার আরও ইন্টারেস্টিং, যারা আমার সঙ্গে সেই রিভিউ দিয়েছিল কলকাতায়, তারা বললো কই আপনাকে দেখলাম না তো। আরে দেখবি কী করে, আমাকে ডাকেনি। আমরা গেলাম, ইন্টারভিউ দিলাম, বললো টললাম, গল্প শুনলাম। চ্যানেল চালু হয়ে গেল, সে একদম নানা রকম শব্দ করে। আমি ভাবছি এই চ্যানেলে গেলে ভালোই হতো। তখন আমি ইকোনমিক টাইমসে লিখছি কিন্তু ফুল ফ্লেজেড, এবং প্রডিউসার ধরার চেষ্টা করছি। আজকের যিনি বিরোধী নেতা, সেই শুভেন্দু অধিকারীর বাড়িতে এক রাত্রিরে ছিলাম। কথা ছিল যে শুভেন্দু প্রডিউসার জোগাড় করবো, আমি ছবি করি। ভাগ্যিস আমার কাছে মোবাইল ছিল না, থাকলে শুভেন্দু সেদিনই পাগল করে দিত আমাকে। রামজি ফিল্ম সিরিজে দুম করে আমাকে ডাকবে এবং জয়েন করবো আমি, এটা আমার স্বপ্নের অতীত ছিল আর কি। অদ্ভুত না, রূপকথার মতো, মানে দিক বদল হয়ে গেল। আমার কিছু করার নেই, মানে সেই চাইল্ড অফ ডেস্টিনির মতো। ইটিভির চেয়ারে গিয়ে যখন বসলাম, আমি কাজগুলোও জানি না, লোকগুলোকেও জানি না। পাশেই হচ্ছে নিউজের অফিস, সেখানে কাজগুলোকেও জানি, লোকগুলোকেও জানি। হয় আমার ছাত্র সিনিয়র অথবা জুনিয়র, অথবা আমার কোনো স্যার যিনি আজকের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, তিনি ওদের ট্রেনিং দিয়ে গেছেন। আমি কাজগুলোও জানি, কারণ পড়ে এসেছি আমি অডিও ভিজুয়ালে, তোমার তার আগে কাজও করে এসেছি একদম গ্রাউন্ড চ্যানেলে নিউজ এডিটর হিসেবে। কিন্তু মনটা মানে বসানো হলো চিত্রনাট্য বিভাগে। সেখান থেকেই ইটিভি আমাকে ক্রমেই চিত্রনাট্যকার বানালো, প্রোগ্রাম অ্যানালিস্ট বানালো, ইভেন ডিরেক্টরও বানালো। মানে এপিসোড ডিরেক্টর থেকে প্রোগ্রাম করলাম 150 পর্ব অ্যাজ ডিরেক্টর। মানে ধরো দুটো, একটা স্পোর্টস প্রোগ্রাম আর একটা অন্য একটা প্রোগ্রাম। হ্যাঁ, এইভাবে আমার চলচ্চিত্রে আসা ইনিশিয়ালি। কিন্তু তারপর ইটিভির পরে জি, এবং মাঝখানে শতরূপা সান্যালের ছবি কালোচিতা। এই কালোচিতায় ছবিটা হয়ে যাওয়ার পর, ছবিটা 1.5 বছর বসেছিল। তখন তার প্রডিউসার আমাকে বলেছিলেন, যোগাযোগ হয়েছিল যে আপনাকে যে কাজটা করতে হবে, ছবিটাকে রিলিজ করে দিতে হবে, প্রেসকে দিয়ে লিখিয়ে দিতে হবে ভালো ছবি, যে প্রিন্ট স্যাটেলাইট লিখিয়ে দিতে হবে।
পারবেন তো? আমি না বললাম হ্যাঁ, মানে নাও পারতে পারতাম, কিন্তু বলেছি হ্যাঁ, মানে লোর কেলেন হিন্দুস্তান। এবং সেই ছবি ফ্লপ করে, কিন্তু ছবি বিক্রি হয়। আমি নিজে শুধু নয়, তখন সদ্য টিভি ছেড়ে তুই জানি তো হিন্দি ছবি কী করতো, আমার দালাল লাগবে না। পাশাপাশি আমার যারা এই টিভির প্রাক্তনীদের সেখানে ওখানে নিয়ে টিম বানিয়ে ছবি বিক্রি হয়, ছবি রিলিজ করে। রিলিজকে দিয়ে লিখিয়ে দিয়েছিলাম ভালো ছবি, আনন্দবাজার লিখেছিলাম, পাপিও লিখে দিয়েছিলেন ছবি শতাব্দীর করা হয় আর কি। ছবি তো ফ্লপ। প্রডিউসারকে আমি বলেছিলাম যে আমি তো মানে আমাকে তো এই দায়িত্ব দেননি ছবি হিট করাবে, যদি বলতেন আমি তাহলে সেরকম ব্যবস্থা করতে পারতাম। আর প্রডিউসার সম্পর্কে একটু বলে দিই, ভদ্রলোকের শিক্ষিত প্রডিউসার, হ্যাঁ শিক্ষিত মানে কি, এমএসসি, পিএইচডি, ডিএসসি, এফএনআই, ঠিকই শুনছেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট প্রফেসর, হার্ভার্ড বা ইয়েল ইউনিভার্সিটির, ওনার বন্ধু বান্ধবরা নোবেল লরিয়েট, ওনার বউ ডাক্তার, বাঙালি কিন্তু ডাক্তার। তো ওনার ছবি, এবং সেই ছবি ফ্লপ করেছিল। সে অনেক গল্প আছে, সেটা নিয়ে আমি বলতে চাই না, মানে তোমরা শুনতে চাইলে বলতে পারি। তো ছবিটা করা হয়, এবং তারপরের বছর আমি তখন জিতি। এটা বলতে পারো প্রথম 15 বছরে আমার একটা উল্লেখযোগ্য জার্নি। এখন যেটাকে জার্নি বলে আমি বলবো পরিচয়। গল্পটা যদি একটু আচ্ছা, গল্পটা খুব ইন্টারেস্টিং, বুঝছো? ভদ্রলোক, খুব শিক্ষিত লোক, খুব হুইমজিক্যালও বটে। মানে আমাকে বললেন তুমি এক্ষুনি দাদুরের কাছে চলে যাও। দাদুর মানে অরিজিৎ দত্ত, মানে প্রিয়া সিনেমা হলের মালিক, ডিস্ট্রিবিউটার 20th সেঞ্চুরি ফক্সের। আমি 99-এ মানে ফিল্ম রিভিউ করেছি ওখানে। তো দাদুলদার কাছে গিয়ে যখন পৌঁছালাম, উনি তখন বললেন যে তোমার বস তো এক্ষুনি বললো ওই ছবিটা আমাকে দিয়ে করাবে। উনি আমাকে না করলে ওকে ফোন করেছিলেন, আমি তো অপমানিত বোধ করলাম, ম্যাডামকে গিয়ে বললাম এরম হতে লাগলো, ছবিটা ফ্লপ করলো। কিন্তু উনি যে প্ল্যানগুলো করেছিলেন, আমি বলেছিলাম যে বিভিন্ন কলেজের জিএসদের আমি টিকিট দিয়ে বিনা পয়সায় তোমরা দেখিয়েছো, ওইভাবে কিছু পুল করে ঢুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পাশাপাশি একটা জায়গায় গিয়ে উনি দেখলেন যে ভাঙা চোরা একটা গলির মধ্যে। হল মালিককে জিজ্ঞেস করলেন এরকম অবস্থা, এরকম কেন, ইত্যাদি ইত্যাদি। কী করবো স্যার, এখানে চলে না, এটা ভেঙে পড়েছে, ঠিক করতে কত টাকা লাগবে? এত টাকা লাগবে। কতদিন লাগবে? এতদিন লাগবে। ঠিক আছে, একে আছে 20 টাকা দিয়ে দেবে, ওই টাকায় হলটা ঠিক হলো। এবার আপনার ছবিতে কেউ দেখবে না, ততদিন রোডে গেছে বাইরে ছবি, সমস্ত হল ভরে দিতে কত টাকা লাগবে? এত টাকা লাগবে, আবার দিয়ে দেবে। মানে বেশ কয়েক লক্ষ টাকা ইয়ে করে দর্শক ঢুকিয়ে হলটাকে চাঙা করে উনি নিজে খবর পেয়ে গেলেন। হ্যাঁ, তারপর ছবিটি যথাযথ ফ্লপ করে একদম শেষ দিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই ছবিটি এরকমভাবে করলেন কেন? মানে উনি বলেছেন ছবির বাজেট 70 লক্ষ টাকা, সরি 1 কোটি টাকা। আবার আমি অন্য সূত্র দেখেছি 70 লক্ষ টাকা। যাই হোক না কেন, ছবিতে ধরো 10 লাখের বেশি ওঠেনি, 6, 7, 10-এর মধ্যে। তাহলে আপনি কেন এটা ইয়ে করলেন, মানে লস করলেন? তখন বলেছিলাম শুনুন দাদা, কথাটা বলো না, আসলে এই ছবিটা আমাকে ইমিডিয়েট ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে নেই, ইমিডিয়েট এত টাকা ড্রেনেজ করতে হবে ইন্ডিয়ান কারেন্সিতে। কী করি ফলে জেলো মনে হতো যে খুব হুইমজিক্যাল, সিরিয়াসলি কথাটা বলতে। ফলে এটাও একটা স্ট্র্যাটেজি ফিল্ম করার ক্ষেত্রে। হ্যাঁ, মানে তো যারা পরিচালক তারা যেন ডিরেক্টরদের জিজ্ঞেস করেন, প্রডিউসারদের জিজ্ঞেস করেন আপনি কী করতে চাইছেন, তার উপর অনেক কিছু স্কিম হয়। আপনি ছবিটা লস করতে চাইছেন, লস মিনিমাইজিং প্রজেক্ট, তাহলে এই। আপনি ছবি থেকে লাভ করতে যাচ্ছেন, তাহলে এই। হ্যাঁ, প্রডিউসারদের তো অনেক রকম চরিত্র হয়, মানে প্রডিউসার সাজালোকই বেশি এখানে। সাজালোক মানে তার মেন বিজনেস ওটা নয়, ছবির বিজনেস নয়। হ্যাঁ, যে প্রডিউসার ডিরেক্টরকে জিজ্ঞাসা করবে আচ্ছা ব্যবসাটা কী করে হবে, তার সঙ্গে আর ছবি নিয়ে কথা বলে লাভ, তার সঙ্গে তার মেন বিজনেস কী, তার মানে ওটা বিজনেস নয়, মেন বিজনেস কী, সে তো বললো আপেল চাষ করবে, আপেল নিয়ে কথা বলে চলবে। তার কারণ তার সময় 5 মিনিট হাঁটবো, 5 লাখ টাকা আমার লাগবে, তারা বুঝতেই পারে না কেন লাগবে। ঠিক আছে, পাশাপাশি তারা মনের অগোচরে ভাবে এরা চিটিং বাজ, আর ডিরেক্টররা ভাবে এরা নির্বোধ, এগুলোকে আমি বধ করতে এসেছি। এই যে পারস্পরিক অবিশ্বাসের যে ধারা বহমান, এইটাতে কখনো খুব ভালো কিছু তৈরি হয় না। প্রডিউসার হবে প্রকাশকের,
স্বামী স্ত্রী রিলেশনের মতো, চলুন আমরা একসঙ্গে বই করি, তুমি একসঙ্গে ছবি করি। হ্যাঁ, প্রডিউসার কি বলবে? শুনুন, ব্যবসাটা না আপনার হেডেক না, ওটা আপনার হেডেক না, কিন্তু আমি বুঝবো কনসেপ্টটা দিন, ভালো হলে কি প্রোভাইড করতে পারবো কি পারবো না আপনাকে বলে দেবো, এবার চলুন আমরা ছবিটা একসঙ্গে করি। ভেঙ্কটেশ আমায় জিজ্ঞেস করবো যে কী করে ব্যবসাটা হবে বলুন। এটা হতে পারে যে আমি জানি, আমি একটা টেন্টেটিভ আউটলাইন বললাম, তার মানে কিন্তু এটা এই নয় যে ওইভাবেই ওটা হবে। আর যদি তুমি না জেনে থাকো, তুমি আমার কাছে সারেন্ডার করো, তাহলে আমি সেইভাবে তোমার টাকাটা তুলে দেবো, এইটা হওয়া উচিত। কিন্তু আমি দিল্লি, এই দিল্লি বলছি, সাউথ পৃথিবীর বাইরে, বম্বে, আমি ওখানে গিয়েছি, কাজ করেছি, আমি দেখেছি এটা, ওখানে এই জিনিস হয় না। তুমি কনসেপ্ট দেবে, পাস হবে অথবা হবে না। ধরো তোমার চেনাশোনা আছে, তাহলে হয়তো পাস হলো, বাজেট যাকে তাকে পাস করেও না, এটাও ঠিক। ওরা নেটে যাকে পাবে না তাকে ইয়েটা না আছে। এইবার বাজেট কম বেশি ওরা ওইভাবে ধরে যে ব্যবসাটা আমি করবো ভাই, তুমি কনসেপ্ট বল। সে বলতে পারে, প্রডিউসারই তোমায় বলবে যে আপনি কমেডি করছেন, কমেডি এখন চলবে না, এখন চলবে থ্রিলার। প্রডিউসার উইল সে দ্যাট, তাহলে আপনি হিচককের মতো একটা থ্রিলার করুন বা অমুকের মতো একটা থ্রিলার, এইটা বলতে পারে, কিন্তু ওটাও বলতে পারে না। হ্যাঁ, বম্বেতে সাউথে এইভাবেই কাজ হয়, এবং ওরা কাজটা একটু কম্পার্টমেন্টালি ভাগ করে। প্রথম যে জিজ্ঞেস করবে আপনি আপনার এক্সপেকটেশান কত টাকার ওপর। যে লোক এক্সপেকটেশান করছে 5 লাখ টাকা, তাকে তুমি যদি 5,000 দাও, সে যে করবে না সেটা ওরা জানে। আর এখানে ঠিক উল্টো, 5,000 টাকা চেয়েছে তো একেই নিয়ে নাও, এই জন্যই এখানে কখনো ভালো কাজ হয় না। আচ্ছা, আমি এবার বাংলা সিনেমাতে বলছি, যেহেতু এখন এই মুহূর্তে বাংলা সিনেমা নিয়ে গবেষণা করছেন, তো সেক্ষেত্রে বাংলা সিনেমার জগতে এই স্টুডিও ব্যাপারটা কতটা উত্থান পতনের মধ্যে রয়েছে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। 90 দশকে বাংলা স্টুডিওর অবস্থা খুব ভালো ছিল না। টেলিভিশন এসে বাঁচিয়ে দেয় সেই সময়। টেলিভিশন মানে কি, দূরদর্শন আর জি জলসা 95-এ। 2000 সাল থেকে প্রচুর বেসরকারি চ্যানেল আসে, তাতে অক্সিজেন পায় বাংলা স্টুডিও। সেই সঙ্গে মাল্টিপ্লেক্স কালচার, যেমন ঝাঁ চকচকে হল, পুরনো ভূতের বাড়ি যেগুলো হয়ে গেছিলো সেগুলো ভেঙে চুলে রং করে, প্লাস্টার করে, এসি করে, ডলবি ডিজিটাল করে ওরা অনেকটা মিনি মাল্টিপ্লেক্সের ধাঁচে গড়ে তোলে। এরম হল দর্শকরা একটু বেশি টাকা দিতে রাজি আছে ওই এসি লোকালে চলার মতো, কিন্তু ছবিটা ঠিকঠাক শুনতে হবে, ঠিকঠাক দেখতে হবে, কেমন? ফলে এই ধাঁচটা যেই হয়ে যায়, ছবিটাও একটু কর্পোরেটাইজেশন চলে আসে। যেমন হরনাথ চক্রবর্তীর ছবি সাথী বা চ্যাম্পিয়ন, তার সঙ্গে 90 দশকের ছবি তুমি যদি দেখো, পার্থক্য দেখো, দেখবে একটা ঝাঁ চকচকে একটা পালিশ চলে এসেছে ছবির মধ্যে, যেটা পছন্দ করে হচ্ছে দর্শক। ধরো নাটের গুরু, হরনাথ বাবুর ছবিটা হয়তো একটা সমরেশ বসুর গল্প আছে নাটের গুরু, কিন্তু ঝাঁ চকচকে একটা ইয়েও আছে, সেটা হতে পারে সাউথ ইন্ডিয়ানরা করবে। পরবর্তীকালে পুনা থেকে পাশ করা ছেলেমেয়েরা করছে, তারপরে SRFT থেকে পাশ করা ছেলেমেয়েরা করছে, প্রচুর ছেলেমেয়ে এসছে, যার ফলে বাংলা ছবিতে, পপুলার ছবিতে একটা ঝাঁ চকচকে ব্যাপার চলে আসে। পাশাপাশি বেসরকারি চ্যানেল, এখন ওয়েব সিরিজ, ফলে কাজের কিন্তু হিসেব মতো অভাব থাকার কথা নয়। আর যেহেতু এখন মোবাইলেও ছবি হয়, বাজেট কমে গেছে, প্রচুর কাজ হচ্ছে কিন্তু। হ্যাঁ, কিন্তু বড় ছবি যদি বলো হচ্ছে কম, বা বড় বড় হাউসগুলো করছে, সবাই যে টাকা তুলতেই পারছে এরকম নয়। মানে খবরে প্রকাশ যে অধিকাংশই নাকি টাকা তুলতে পারছে না। অনেক কারণ আছে বাংলা ছবির ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যাপার আছে, কিন্তু ছবি হচ্ছে না একদম, এটাও ঠিক নয়। মানে 90 দশকের সঙ্গে আমি যদি তুলনা করি, ধরো 30-35 বছরের তুলনা করি, এখন বোধ হয় হালটা ওই তখনকার সময় থেকে একটু বেটার। এখন আমরা যেটা দেখছি যে মানুষ ওটিটিতে বেশি ঝুঁকছে, সেই ক্ষেত্রে কি বাংলা সিনেমার উপর একটা প্রভাব ফেলছে? হ্যাঁ, ফেলছি, টেকনিক্যালিও ফেলছি। কারণ ওটিটি মানেই একটু আপ মার্কেট দর্শক, একটু অন্যরকম ছবি হবে আর কি। একদমই সেই নদীর তীরে আমার বাড়ি এই রকম ছবি ওটিটিতে যাবে না, ক্লিয়ার? পাশাপাশি যেটা হবে, তার মানে ঝাঁ চকচকে যেটা ছিল সেই জিনিসটাই কিন্তু দিতে হবে। এবং ছবি বানিয়ে ডিরেক্টর এখন ওটিটির মতো অ্যাভিনিউতে বেচে দিতে পারে ছবিটা, শুধুই কেবল স্যাটেলাইট দূরদর্শন রাইটস নয়, কোনো বেছে দিতে পারে, শুধু একটা গান নয়, পুরো ছবিটাই পারে। তাই যদি পারে, জি5 ওই ছবি আছে,
ওটিটিটা বলে দিচ্ছে কিন্তু কারা কাস্টিং হবে, কী ধরনের ছবি হবে, কী ব্যাপার, এবং এটা একটু আরবানাইজড, যার জন্য রাজ চক্রবর্তী করোনার আগে ধর্মযুদ্ধ বলে একটা ছবি করেন সাবটাইটেল দেওয়া, ওই ছবিটা ওটিটিতে বিক্রি হয়েছিল। ছবিটা যদি দেখো রাজ চক্রবর্তীর অন্য ছবির থেকে কিছুটা আলাদা, যদিও রাজ চক্রবর্তীর অনেক ছবি আমার ভালো লেগেছে, কোরিনটা ভালো লেগেছে, অ্যাডভেঞ্চারস অফ জোজো ভালো লেগেছে, হ্যাঁ ভালো ছবি। তো ওটিটির ফলে ওই ইম্যাচিওর কন্টেন্টের ছবি এখন নেওয়া যাবে না। পাশাপাশি ইউটিউব আসার ফলে প্রচুর কন্টেন্ট, আর কোনো সমস্যা নেই, হ্যাঁ সেটাও একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এখন অনেকেই শর্ট ফিল্ম বানাচ্ছে, তো মানে হয়তো এরকম যারা কিনা হয়তো জানেনই না সিনেমা নিয়ে বা পড়াশোনা করেন, তারাও একটা শর্ট ফিল্ম বানাচ্ছে। আবার অনেকে পড়াশোনা করে মানে জিনিসটাকে জেনেও শর্ট ফিল্ম বানাচ্ছে। তো এই শর্ট ফিল্মের যে কী বলবো, এখন একটা ক্রেজ উঠেছে, কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে, এটাকে কীভাবে বিশ্লেষণ করবে? শোনো, 95-এ আমাদের একটা ডকুমেন্টারি, যেটা বললাম গৌতম ঘোষ কমেন্ট্রি করেছিলেন, আমি সেবার যেতে পারিনি, এটাও ঘটনা, মাত্র 500 টাকার জন্য যেতে পারিনি, কিন্তু আমার পাসপোর্ট ছিল। যাই ওটা ওরা গিয়ে টিম বা যারা গিয়ে বলেছিল বাংলাদেশে মানে যথেষ্ট জনপ্রিয় শর্ট ফিল্ম, কবিতার মতো, মানে ওরা অত সময় লাগে না, এমনি দেখতে পারে কেমন। এখানে এটা হয়েছে মোবাইলে ছবি করার পর থেকে, ওই ফেসবুক সাহিত্যের মতোই এসছে, বহু লোক শর্ট ফিল্ম বানায়, আমি বলছি না সবগুলোই খারাপ, কিন্তু শর্ট ফিল্ম আগে ছেলেমেয়েরা বাঙালি ছেলেমেয়েরা কবিতা লিখতো, এখন পরিচালক হতে চায়। এই যে শর্ট ফিল্মগুলো হচ্ছে আর কি, তাদের পুরস্কারও চলে এসছে, হ্যাঁ এগুলো 22টা পেয়েছি, অমুক ফেস্টিভ্যালে গেছি, একটা পুরস্কারের নাম দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে পেয়েছি। দাদা সাহেব ফালকে পেতে পারো, প্রডিউসার পাচ্ছ কি, এইটা হচ্ছে প্রশ্ন। অধিকাংশই প্রডিউসার পায় না, কিন্তু গলাটা গম্ভীর করে বলে আমার ছবি রিলিজ করছে, একটা পোস্টার ছেড়েছে, পরে জানা যায় ছবিটা এরকম হচ্ছে, এটা নিজেদের প্রোফাইলে লিখছে পরিচালক, এদের এত শর্ট ফিল্ম হওয়ার ফলে, শর্ট ফিল্ম আমি নিজেই তো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছি 13 সালে, আর কদিন আগে আমার এরকম একটা আলোচনা চক্রে আমার বিষয় ছিল যে চলচ্চিত্রের ভাষা কি বদলে দিচ্ছে শর্ট ফিল্ম। তো ন্যাচারালি এই হারে তৈরি হচ্ছে, এটা কোয়ান্টিটি, কোয়ালিটি কি নেই, আছে বলেই এই ভেনিসে এই যে মেয়েটি অনুপর্ণা, হ্যাঁ অনুপর্ণা পুরস্কার পেয়েছে। এর আগে অস্কার পেয়েছিল দিল্লির একটি বাঙালি ছিল, আমার নামটা মনে করতে পারছি না, সাগ্নিক সেন হতে পারে, বরং কিছু একটা পেয়েছে, কিন্তু অর্থাৎ পাওয়া যায় না এরম নয়, অনেকেই করছেন এবং সেগুলো পাচ্ছে, সংখ্যায় কত পার্সেন্টেজে কত আলাদা, কিন্তু হচ্ছে। এই সমস্ত ছেলেমেয়েরা যখন বড় হবে, তারা ছবি করবে, তারা কিন্তু পপুলার করতে ছবির বাইরে গিয়ে ছবি, মানে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ছবি, সেই ছবি যদি লেগে যায় কখনো, তারা তখন আবার নতুন করে চেষ্টা করবে, এবং ওই ছবিগুলো করলে যেটা হবে, বড় বড় প্রোডাকশন কর্পোরেট এনারাই হতে পারে, তাদের দিকে তাকাবে, ঠিক আছে, তখন বেটারমেন্ট হবে একটা। কিন্তু ওভারঅল যদি বলো, আমার মনে হয় না যে মানে কিলো শর্ট ফিল্ম করে বিশালভাবে কেউ পরিচালক হচ্ছে, মানে প্রচুর কবিতা লোকে লিখেছে, কিন্তু নাম করা কবি হয়েছে কম। হ্যাঁ, এখানেও ব্যাপারটা ওরকমই অনেকটা আর কি হয়ে চলেছে আর কি, মানে সোশ্যাল মিডিয়ার যুগের দাপটের ক্ষেত্রে। এবার একটুখানি পুরোনো যুগে যাই, বলতে চাই যে পুরোনো যুগে মানে আমি এখন উত্তম সুচিত্রার নিয়ে কথা বলতে চাই, বা জুটি বা সেই সমসাময়িক সেই টাইমটাকে কীভাবে দেখেন, মানে যেটাকে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ, সেই ছবিটা, মানে সেই সময়ের যে ছবি আর কি, 50-60 দশকের ছবি। আমি তার আগে বলবো তোমার কেমন লাগে 60 দশকের উত্তমের ছবি, 50 দশকের ছবি দেখেছো? সব নয়, মানে সব নয় বলতে সব অনেক রয়েছে, একটা দুটো দেখা। বেশ, এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি। তার মানে কি উত্তম কুমার আজ কাদের কাছে প্রাসঙ্গিক, আমাদের জেনারেশনের কাছে কি শেষবার, নাকি আমাদের পরেও প্রাসঙ্গিক? আমি একটু অন্যদিকে বলি, 2010 সালে প্রডিউসারের সঙ্গে করতে গেছিলাম, তিনি বলছেন আপনার তো গাড়ি চেকেছে, আপনার উত্তম কুমারের প্রতি ফ্যাসিনেশন থাকাটাই স্বাভাবিক, 15 বছর। আজকে যদি উত্তমের ছবি চলে, কে দেখবে? কেউ দেখবে? আমি হ্যাঁ না কিছু বলি। আমি যখন ইটিভিতে ছিলাম, আমরা একটা করেছিলাম মহানায়ক,
উত্তম কুমারের ছবি, বুম্বাদার ছবি, দেখা গেছে বুম্বাদার ছবি টিআরপি বেশি তুলেছে। ওকে, তার মানে সময় পাল্টাচ্ছে, কিন্তু উত্তমের ছবি ক্লাসিকের জায়গায় চলে আসছে। এই জায়গা থেকে আমি বলবো উত্তম সুচিত্রার ছবির হিট করার কতগুলো নির্দিষ্ট কারণ আছে। কি সেই কারণ? প্রথম কথা হচ্ছে দেশভাগ, দাঙ্গা, দুর্ভিক্ষ ঘটে যাওয়ার পর ভারত যখন স্বাধীন হয়, তার যে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, বেদনা, এইসব থেকে পালাতে গিয়ে মানুষ হলের ওই আধারে খপ্পর বলে খপ্পর, তবে মোটামুটি 30 বছর গোল। আমি গোল কথাটা বাজে অর্থে বলছি না, 30 বছর উত্তম কুমার একাই সর্বোত্তম হয়ে যায়। কিন্তু এখানে কতগুলো ব্যাপার আছে। তখন ছিল, এটা বুঝতে হবে, ইংরেজ শাসনের সময় বাড়ির গৃহকর্তারাও সামন্ততন্ত্রী ছিল, যে তাদের কথাটাই শেষ কথা। এটা কারেকশান হয়ে হয়ে তোমার জেনারেশনে যখন এসছে, আমরা যখন বাবা, তখন কিন্তু আমরা উল্টোটা করি, যে ছেলেমেয়েরা যা বলবে তাই হবে। যত সময় এটা কারেকশান, তখন একদম কমল, তার প্রতিভু কারা? কমল মিত্র, সৌর বিশ্বাস, হ্যাঁ তুমি এত বড় লায়ক হতে ইয়ে করেছো যে প্রেম করতে শিখে গেছো, ইত্যাদি ইত্যাদি। তাহলে হিরো সেই লোকটা হবে যে এইটার বিরুদ্ধে, পিতৃতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। 1। 2 নম্বর, আমি ওকে ভালোবাসি সেটা বলতে পারবে, তার জন্য ঘর ছাড়তে পারবে, এই যে কমিটমেন্ট। 2। 3, সুচিত্রা সেন, সেও ধরে নাও দেশভাগের পরে যে এসছে, তখন কিন্তু আর মানে ঘরের ভেতরে মেয়েদের বসে থাকার সময় নেই, বেরোতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। সেই নতুন যুগের প্রতিভা হচ্ছেন সুচিত্রা সেন। তিনিও সামন্ততন্ত্রের, পিতৃতন্ত্র, লোকচক্ষু মানে রক্তচক্ষু উপেক্ষা করে, কেমন তিনিও তার ভালোবাসার মানুষটাকে খুঁজে নিতে পারে। এই যে চ্যালেঞ্জের ব্যাপারটা থেকে যাচ্ছে, এটা আসলে বয় মিটস গার্ল, কিন্তু তখন যারা বানাতেন, ধরো সাহিত্য থেকেই বানাতেন, স্ক্রিপ্ট রাইটার ছিলেন যারা, তারা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেন, সেইখানকার বয়স মানে সেইখানকার যে ছবিগুলো আর কি, বয় মিটস গার্ল যদি বলো, 2010 সালে রাজ চক্রবর্তী বলেন চ্যালেঞ্জ, ভাষাটা বদলাচ্ছে, চ্যালেঞ্জ নিবি না সাল, নিবি না সাল। হ্যাঁ, গল্প কিন্তু একই, হিসাব করে দেখো, ওখানে কমল মিত্র, এখানে রজিতা বলে, হ্যাঁ একদম অন্যরকম। কিন্তু এই যে লড়াই, সেইটা প্রথম বাঙালি তরুণ তরুণীকে আলোড়িত করে, এবং উত্তম সুচিত্রার প্রেম বাঙালি তরুণ তরুণীদের এতটাই, অনেক লোক মানে অনেক সেইকালের তরুণ তরুণী তার উত্তম সুচিত্রাকে দেখে প্রেম করে, এই যে এতটা প্রভাব উত্তম কুমার ফেলতে পেরেছিলেন। তার নিজস্ব অভিনয়ের চেঞ্জ উনি করেছিলেন, ভালো ভালো স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, নিবেন্দ্র বিষ্ণু চট্টোপাধ্যায়ের মতো স্ক্রিপ্ট রাইটার পেয়েছিলেন, হ্যাঁ অজয় কর বা সেই সময় যার পরিচালক ছিলেন, উত্তম কুমার নিজেকে সেই অন্য যোগ্য জায়গায় নিয়ে যান। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে আরও পরিবর্তন তখন হচ্ছে, ফিল্ম ডিভিশন হয়ে গেছে, রেনোয়া কলকাতায় এসছেন, গুড কিং কলকাতায় এসছেন, সত্যজিৎ রায়ের ছবি করবে ভাবছেন, মৃণাল সেন উত্তম কুমারকে নিয়ে ছবি করেছেন, আবারও ভুল শুনছেন, মৃণাল সেন একটা ছবি করেন, তার নাম রাতভোর, 1954 সালে, যার হিরো ছিলেন উত্তম কুমার, 7 দিন চল নিয়ে বসে। মৃণাল সেনের সঙ্গে পরবর্তীকালে আমার যখন কথা ওটা আমার ছবি নয়, আমি তাহলে যে রেকর্ডে আছে কোনো এক মৃণাল সেন করেছিলেন, তাহলে কি মৃণাল সেন আর একজন কি ছিলেন, উনি যাই হোক বিরক্ত হয়েছিলেন, আমিও আর ঘাঁটাইনি, কিন্তু তাই মানে করেছিলেন। এবং উত্তম কুমার, তপন সিনহা, মানে অনেকের ছবিতেই তো কাজ করেছিলেন, বাঙালি জীবনটাকে খুব ভালো ধরেছিলেন, যেটা বাঙালিয়ানা। আমার কাছে একটা সমীক্ষা আছে, ধরো টকি হওয়ার পর থেকে 2010 এই সময়কালের মধ্যে যে কটা বাংলা ছবি হিট করেছে, তার অধিকাংশই বাঙালিয়ানাই ছিল, কোনো না কোনোভাবে বাঙালিয়ানাই ছিল। এমনকি বেলা শেষে তো তাই, তারপর থেকেও তাই, বাঙালিয়ানা ছিল, পরিবার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু উত্তম কুমার সুচিত্রা এস্টাবলিশ করেছে 60s-এ, এবং পাশাপাশি সত্যজিৎ রায়ের প্রভাব, ছবির ম্যাচিওরিটি বেড়ে যাওয়া। মানে এতদিন লোকে বলতো বই, সত্যজিৎ রায় বললেন ছবি, 60-এর দশকে বলা হলো ছবির বই। মানে তখন যারা করতে শুরু করলেন ছবি, উত্তম কুমারকে নিয়ে, সুচিত্রা সেনকে নিয়ে, আমি শুধু নায়ক, চিড়িয়াখানা এগুলো ছবি করছি, যদুবংশ যদি কখনো দেখো, পার্থপ্রতিম চৌধুরী, আমি তোমার বসেই দেখছিলাম,
আমার অসাধারণ, আমার মনে হয়েছিল উত্তম কুমারকে এত ভালো ইউজ কেউ কখনো করতে পারেনি, মানে পপুলার গোত্রের ছবিতে। খোকা বাবুর প্রত্যাবর্তন, রায়চরণ বলে মনে হয়নি, উত্তম কুমার বলেই মনে হয়েছিল, রায়চরণ বলে মনে হয়নি। উত্তম কুমার তার ইমেজ ভেঙে এই চাকর রায়চরণের অভিনয়টা করেছিল সেই সময়। হ্যাঁ, ফলে 60s যখন উনি ছবি করছেন তার পূর্ণ ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি, কুশলী পরিচালকরা আছেন, এইটার একটা প্রভাব পড়েছিল আর কি সামহাউ। আচ্ছা, তাহলে এই যে উত্তম সুচিত্রা ছবির যে সময়টা বা ওনাদের ছবি, এটাকে আপনি বাণিজ্যিক সাফল্যের দিকে দেখবেন নাকি শিল্প সত্য প্রকাশের সাথে? আমি তাহলে একটা ছবির উদাহরণ দিই। ছবিটার নাম হচ্ছে দুই ভাই। উত্তম কুমার বিশ্বজিৎকে বলছিলেন যে ওরে সিনেমাটা আমাদের এখানে সায়েন্স নয়, আর্টস নয়, কমার্স এক। এবার আমরা নায়কে চলি, সেই শর্মিলা ঠাকুরকে বলছেন এখানে মানে অভিনয় করে যারা তাদেরকে যে রোল দিয়ে একরকম করে দেবে, এবং সে নায়ক সব জানে, নাচ জানে, গান জানে, অমুক জানে। শর্মিলা বলছে একটু বাড়াবাড়ি বলছেন, তাহলে বাড়াবাড়ি নয়, এটাও উত্তম কুমার স্টেপ। পাশাপাশি এটা বিতর্ক আছে, নায়ক ছবিতেই আছে, মানে উত্তম কুমার দর্শকদের বলছেন শালা দর্শক নিউসেন্স। হ্যাঁ, কারণ শালাদের ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিতে, মানে দর্শক কখন কাকে কী করবে জানাবে। তো এইরকম একটা পরিস্থিতিতে উত্তম কুমার একই লোক দুটো ছবিতে দুরকম স্টেপ। মানে প্রথম দুই ভাই ছবিটা হচ্ছে তৎকালীন যুগের যারা পপুলার ছবি তৈরি করছেন তাদের ভাষা, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ভাষা। কিছু কিছু ছবি আছে যেগুলো উত্তম কুমারের ছবি কিন্তু রসোত্তীর্ণ, কালোত্তীর্ণ ছবি। যেমন যদুবংশের কথা বলছি, হ্যাঁ, এখানে কুঞ্জর বা আরও কিছু ছবি, মানে নায়ক চিড়িয়াখানা বাদ দিয়ে বলছি আর কি, সেই ছবি। উত্তমের আরও ভালো ছবি দেখবো 70 দশকে। উত্তম তখন ক্রমে ম্যাচিওর হচ্ছে, তার যে ব্রজগুলি, অগ্নিশ্বর, নবদ্বর, রাজদ্রোহী, এই ধরনের ছবি, সব্যসাচী, এই মৌচাকও বলতে পারবে, মানে এই যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু ভালো ভালো ডিরেক্টররা করেছে। অনেক ছবি হারিয়ে গেছে, অনেক ছবি বেঁচে উঠেছে, যেগুলো বেঁচে উঠেছে সেটা ক্লাসিক হয়ে গেছে। হিন্দি ছবি করেছেন ওই সময়, কিতাব ডিরেক্টেড বাই বিভাস সাহেব, শক্তি সামন্তের অমানুষ, হ্যাঁ, এই যে ছবিগুলো, বন্দি, এই যে ছবিগুলো করেছেন, হিন্দিতে হয়তো সেরকমভাবে উনি করতে পারেননি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজ উত্তম কুমারের 100তম বছরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে উত্তম কুমারকে কি সত্যি সত্যি সেইভাবে বাংলার টলিউড ইন্ডাস্ট্রি ইউজ করতে পেরেছিল শুধু গুটি কয়েক পরিচালক ছাড়া? এটা কিন্তু খুব কঠিন, হয়তো পেরেছিল, হয়তো পারেনি। আমি বলবো না পারার মানে পরিমাণটাই কিন্তু বেশি, বুঝতে পারছো? এবং যে ছবিগুলোকে দর্শক মনে রেখে দিয়েছে, এখনও মনে রেখে দিয়েছে, যে ছবিগুলোর নাম বললাম তাই, আরও পিছনে যাও, সপ্তপদী, হারানো সুর, হ্যাঁ। ফলে উত্তম কুমারের একটা আলাদা আবেদন বাংলা ছবি হিসেবে তাই 50-60 দশক বলতে গেলে যেটা বোঝানো হয়, উত্তম ছিলেন বলেই বাংলা ছবি তখনও অর্ধমূল্য। মানে এই যে দীর্ঘ 30 বছর, ইনফ্যাক্ট ফ্লপ মাস্টার জেনারেল উত্তম কুমার নষ্ট নীল বলে একটা ছবি করেছিল, রবি ঠাকুরের গল্প নিয়ে, চারুলতা, মানে চারুলতা যেটা ওটাই নষ্ট নীল, উত্তম করেছিলেন ওখানে, সৌমিত্র প্রিন্ট পাবে না, বুঝেছো? ওরে যাত্রী বলে একটা ছবি করেছিলেন, প্রিন্ট পাবে না। কিন্তু সেই উত্তম নিজেকে আস্তে আস্তে ভাঙলে উনি অন্য জায়গায় নিয়ে গেলেন। এই যে 50 থেকে 30, 80 এই সময়কাল প্রায় উত্তম কুমারের সময়। হ্যাঁ, যে কারণে যতই ডিটোরিয়েট করুক, আজকে 50-60 70 দশকের ছবি দেখো খুব খারাপ লাগে না দেখতে গিয়ে। হ্যাঁ, কারণ তখন যে উত্তম ছিলেন বাংলা চলচ্চিত্রে লাস্ট অব দি মহিগান, শেষ ধুতি পড়া বাঙালি। তো আজকে আমরা যে উত্তম কুমারকে নিয়ে এতগুলো আলোচনা করলাম, তো
আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সময়ে এমন কি কোনো অভিনেতা বা অভিনেত্রী আছে যার মধ্যে সেই পসিবিলিটিসটা আছে, বা সে হয়তো নিজে জানে বা নিজে বুঝতে পারে নিজের পসিবিলিটিসগুলো, বা বুঝতে পারে না, বা যারা ডিরেক্টর রয়েছেন তারা হয়তো তাকে ঠিকমতো ইউজ করছেন, এরকম কি কোনো নাম বলবেন? প্রথম কথা হচ্ছে এটা যে বাঙালি যে আসনে উত্তম কুমারকে বসিয়েছে মহানায়ক হিসেবে, উত্তম কুমারের যে মৃত্যু হয় সেই স্রোত, মানুষের জনস্রোত আমরা দেখেছি টিভিতে, সে মারাত্মক। রবি ঠাকুরের মৃত্যুর পর যেটা হয়েছিল সেম ওই ভালোবাসাটা এখনকার কোনো নায়কের পেছনে হয়তো বা সেইভাবে দেয়। কিন্তু আমি বলবো একটা সময়ের পরে গিয়ে বুম্বাদা নাজিকে চেঞ্জ করেছে। যেমন ধরো 90 দশকে বুম্বাদা প্রসেনজিৎ হয়ে যে ছবিগুলো করতেন, উনি দোসর যখন করলেন বোঝা গেল উনি শুধু নায়ক নন, উনি অভিনেতা। যখন উনি মনের মানুষ করলেন গৌতম ঘোষের ছবি, তখন মনে হলো উনি শুধু অভিনেতা নন, উনি শিল্পী। এই যে শিল্পীর রূপান্তর, পরবর্তীকালে বুম্বাদারও অনেক ছবি করেছেন, কৌশিক গাঙ্গুলির ছবি করেছে, বুদ্ধদেব দাশগুপ্ত ছবি করেছে, স্বপ্নের দিন রিলিজ করেনি, বা সৃজিত মুখার্জির ছবি করেছেন। এই যে ছবিগুলো করেছেন, ছবিগুলো এখনকার পরিচালকদের মধ্যে ভালো পরিচালক, নাম করা পরিচালক, ভালো গল্পগুলি ভালো করেছেন, এবং কাকাবাবু। হ্যাঁ, ফলে এখনকার দিন যদি বলা যে এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমি বুম্বাদাকে একটু হলেও এগিয়ে রাখবো, কিন্তু উত্তম কুমারের সঙ্গে তুলনাটা করবো। আমি বলছি পাশাপাশি একটা জিনিস মনে রেখে দিই, ওটা ঋত্বিক ঘটককেই কোট করে নিচ্ছি, কোনো একটা ছবি যদি পপুলার হয় সেটা দোষ না, দুই সেটা না ফেলে রাখতে হয়। কেমন দীর্ঘ সময় পর সেই ছবিটা বেঁচে উঠবে কিনা, মানে ফেলে রাখতে হয় না। এই পপুলারিটি হলো, ছবি চলে গেল, প্রেস চলে গেল, দীর্ঘ সময় পর মূল্যায়ন, অবমূল্যায়ন, পুনর্মূল্যায়নের পর যে ছবি ভেসে উঠল সেটাই ক্লাসিক। সেইটার পরিপ্রেক্ষিতে বুম্বাদা কেমন অভিনেতা আজকে বিচার হবে না। এই মনের মানুষ ছবিটার বিচারটা হবে গিয়ে 2042-45 আরও পরে যখন বুম্বাদা বেঁচে থাকবে না, তখনকার ছবি এইবার মনের মানুষ ছবিটার যখন তুলনা হতে শুরু করবে, দেখা যাবে একটুগুলো এগিয়ে থাকবেন বুম্বাদা। মানে লোকে বলবে হ্যাঁ ওই সময়টাই ভালো ছিল। আসলে আমাদের অনেকেরই ওটা আছে, ওল্ড ইজ গোল্ড। আমি একমত নেই, অধিকাংশেরও তাই ধারণা, আগে সব কিছুই ভালো ছিল, এখন সব কিছুই খারাপ। এইটা হচ্ছে ব্যাপার। তো আমার যে মেইন প্রশ্নটা ছিল ওইটা যে বাণিজ্যিক না শিল্প শব্দ। তো আপনার কথা থেকে আমরা বুঝলাম দুটো ছবিতে দুরকম প্রতিফলন পাওয়া গেছে। তো আপনার কোনটা মতো মানে কি ছিল আসলে, মানে এক তো ওনাদের শিল্পগুণের প্রকাশ তো অবশ্যই ছিল, কিন্তু সেটা বাণিজ্যিক স্তরেও তো বিশাল খ্যাতি লাভ করছিল। বললামটা কি যে বাণিজ্যিক ছবি হলেই সেটা খারাপ হয়ে যায়। কেমন ধরো চাওয়া পাওয়া, এটা ফ্রাঙ্ক কাফকার ছবির দ্বারা পরোক্ষভাবে প্রভাব। কিন্তু এবং আরও অনেক ছবি আছে উত্তম কুমারের যেগুলো দর্শকের ভালো লাগতো। সেই ছবি আর একটা জিনিস বলে দিই, মানে ফিল্মের এন্ড অফ দি ডে বিজনেস কতটা তোমার আর্ট কতটা নয় সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা মাস মিডিয়া সে নিয়ে কোনো বিতর্ক নেই। এর অনেক কারণ আছে, আমি যদি ক্লাস নিচ্ছি না আমি সে কারণে বলছি। মাস মিডিয়ার 4টে কাজের মধ্যে টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন, টু ইনফ্লুয়েন্স। এই যে এন্টারটেইন, সুস্থ রুচি, শিক্ষামূলক, সামাজিক বিনোদন যা দর্শককে প্রভাবিত করে, এইটা সেই সময় উত্তম কুমারের, মানে আমি বলতে চাইছি আমাদের এখানকার বিনোদনমূলক ছবির মধ্যে ছিল। তরুণ মজুমদার তার প্রকৃষ্ট উদাহরণ, তপন সিনহা তার প্রকৃষ্ট উদাহরণ, বিশেষ করে তপন সিনহা সব ধরনের ছবির সঙ্গে উনি যে ছবিগুলো করেছেন, কাবলিওয়ালা, তুমি কী বলবে তাকে শৈল্পিক ছবি নয়। আসলে সত্যজিৎ রায় বলেছেন যে ছবি মানে হচ্ছে কমার্শিয়াল আর্ট। আমি আরেকটু এগিয়ে দিয়ে বলবো, সত্যজিৎ রায় হয়তো বলতেন কথাটা কমার্শিয়াল আর্টিস্টিক সায়েন্স, মানে প্রযুক্তির ব্যাপার থাকছে। হ্যাঁ, বিজ্ঞানটা তোমায় জানতে হবে, যে ক্যামেরা এডিট এটা যেমন জানতে হবে, তেমনি ভালো ছবি করতে হবে। এবং শেষ কথা বলতে দর্শক, মানে এখন অনেক পরিচালক কিন্তু বলেন যে আমি দর্শকের জন্য ছবি করি না, আমি ছবি করি চেয়ারম্যানের জন্য ছবি করি। আমি এ নিয়ে কোনো বিতর্ক যাব না, কিন্তু যদি দর্শক
দর্শকের কথা ভাবতে হয়, সব দিক যদি একসঙ্গে রাখতে হয়, তাহলে শৈল্পিক ছবিও বাণিজ্য করতে পারে, যার আবার বাণিজ্যিক ছবিও শৈল্পিক হতে পারে। যেমন ধরো গুপি গাইন বাণিজ্য করেছে, আবার পাশাপাশি তপন সিনহার ছবিও কালোত্তীর্ণ বলে পরিগণিত হয়েছে, বিশেষ করে কাবুলিওয়ালা যদি আমরা দেখি। ফলে এটা হতেই পারে, ডিমার্কেশন করাটা বোধহয় ঠিক না। ছবি দুরকমেরই হয়, ভালো ছবি আর খারাপ ছবি।